হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। কেমন আছো তোমরা সবাই? গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে তোমরা ভালোই আছো। আজ আমরা যেটা করব, প্রত্যেক দিন আমরা করে থাকি সন্ধ্যে 7টার সময় এসএসসি জিডি পরীক্ষার জন্য জিকে ক্লাস। তো এই জিকে ক্লাসে আজ আমাদের কি থাকছে, 20টা প্রশ্ন থাকছে। মোস্ট এক্সপেক্টেড 20টি জিকে থাকছে। এই 20টি জিকে তোমরা যদি প্রত্যেক দিন পরীক্ষা পর্যন্ত ক্লাসটা করতে থাকো, এবং যদি 2021 আর 2022 সালের পিডিএফটা তোমরা সংগ্রহ করে নাও, তাহলে কিন্তু জিকেতে তোমাদের 15 নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। 15 নাম্বার পেয়ে যাবে জিকেতে, তোমরা 14-15 নাম্বার পেয়ে যাবে। তো এই দুটো যদি 2021 সালের 63টি শিফট এবং 2022 সালের 76টি শিফটের মোট 3095টি প্রশ্নের জিকে সেটটা নিতে চাও, তাহলে তোমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে 7001501393, অথবা তোমাদের এই যে দেখতে পাচ্ছ ফোনপে গুগল পে নাম্বার 8972745454, এই নাম্বারে 90 টাকা পেমেন্ট করতে হবে দুটো পিডিএফ নিতে গেলে। একটা যে কোনো নিতে গেলে তোমাকে 45 পেমেন্ট করতে হবে। তো 90 টাকা পেমেন্ট করার পর আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে, তাহলে তোমাদের পিডিএফ কিছুক্ষণের মধ্যেই তুমি পেয়ে যাবে। তো এই যে 2021 এবং 2022 সালের পিডিএফ এবং এই মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, এগুলো যদি করতে থাকো যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন, তাহলে জিকেতে 14-15 নাম্বার একদম শিওর পেয়ে যাবে। চলো তাহলে আজকের ক্লাস আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করব। ঠিক আছে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় আমাদের এসএসসি জিডির জন্য জিকে ক্লাস হচ্ছে। রাত 8টার সময় হচ্ছে রাত 7টা 30-এ হচ্ছে লাইভ ম্যাথ এবং রিজনিং ক্লাস। 7টা 30 PM। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে যাও। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে, কোন বংশের শাসনকালে খাজুরাহ মন্দির নির্মাণ হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খাজুরাহ মন্দির। দেখো স্ট্যাটিক জিকে থেকে প্রশ্নটা দিয়েছে, ইতিহাস থেকেও বলতে পারো। ইতিহাস এবং স্ট্যাটিক জিকের মিক্স কোশ্চেন এটা। তো এসএসসিতে কিন্তু এই ধরনের প্রশ্ন মন্দির থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। তো কোন বংশের শাসনকালে খাজুরাহর মন্দির নির্মাণ হয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন বলবো, 5-6 সেকেন্ড সময় থাকবে, তারপর আমি তোমাদের সঠিক উত্তরটা বলে দেবো। এটার কারেক্ট আনসার হবে চান্দেল্লা বংশ। চান্দেল্লা বংশের সময় খাজুরাহ মন্দির নির্মাণ করা হয়েছিল। প্রায় খাজুরাহ মন্দিরটা অবস্থিত কোন রাজ্যে? অনেক সময় প্রশ্ন আসে। তো মধ্যপ্রদেশ রাজ্যে খাজুরাহ মন্দির অবস্থিত, মধ্যপ্রদেশ রাজ্যে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চান্দেল্লা বংশটা কে প্রতিষ্ঠা করেছিলেন বা ফাউন্ডার কে ছিল? ফাউন্ডার হচ্ছে নানুক্কা। কে? নানুকা। কত সালে? ওই 831 খ্রিস্টপূর্বাব্দে নানুকা, খ্রিস্টপূর্বাব্দে নয় সরি, খ্রিস্টাব্দে 831 খ্রিস্টাব্দে নানুকা চান্দেল্লা বংশ প্রতিষ্ঠা করেছিল। আর এই চান্দেল্লা এই সময়টাতে অনেকগুলো কিন্তু মন্দির, হিন্দু মন্দির তারা নির্মাণ করেছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখবো। আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে একটু একটু বেশি করে কিন্তু শেয়ারটা করবে, কারণ শেয়ার না করলে কিন্তু শেয়ার করতে হবে আর কি বেশি করে। ঠিক আছে, নিম্নের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, তাহলে তোমাকে জানতে হবে যে কোনগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলো, ভাইরাস ঘটিত রোগ কোনগুলো, সেগুলো কিন্তু জেনে রাখতে হবে। কোনটা প্রোটোজোয়া ঘটিত রোগ, সেগুলো জানতে হবে। গতকাল একটা করিয়েছিলাম, এখানে বলেছিলাম এইডস, এটা হচ্ছে কি ভাইরাস ঘটিত একটা সিনড্রোম। তেমনি এখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় বলেছে। তো দেখে নাও, কলেরা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, টাইফয়েডটাও ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, প্ল্যাগ রোগটাও ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু এই যে রেবিস কিন্তু এটা ভাইরাস ঘটিত রোগ। রেবিস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। রেবিস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। দেখবে পাগলা কুকুর বা খেপা কুকুরের কামড়ের ফলে এই রেবিস রোগটা হয়ে থাকে। ঠিক আছে, রেবিস রোগটা হয়ে থাকে। সেলিভা, যদি পাগলা কুকুরের লালাতে বা দাঁতে এই সেলাইভা নামক একটা ভাইরাস থাকে, এই ভাইরাসের ফলে যদি মানুষকে কামড়ায় বা যে কোনো জীবজন্তুকে কামড়ায়, তাহলে রেবিস রোগ হয়, যাকে বলা হয় জলাতঙ্ক। নেক্সট দেখো,
3 নাম্বার, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ওস্তাদ বিসমিল্লাহ খান। এখান থেকেও প্রচুর প্রশ্ন দেবে, প্রত্যেকটা শিফটেই প্রশ্ন আসবে। কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, কোন রাজ্যের ফক ডান্স থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, ফেস্টিভ্যাল থেকে প্রশ্ন আসবে, এগুলো সব থেকে হট টপিক। এগুলো ফেস্টিভ্যাল থেকে প্রশ্ন আসবে, ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র থেকে প্রশ্ন আসবে। তো ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে তিনি সেহনাইর সঙ্গে যুক্ত, সেহনাই। এই ওস্তাদ বিসমিল্লাহ খান ভারতে প্রথম সেহনাই বাজিয়েছিলেন, সেটা হচ্ছে যখন ভারত স্বাধীন হলো 1947 সালে 15ই আগস্ট রেড ফোর্ট লাল কেল্লা থেকে সেহনাই বাজিয়েছিলেন তিনি, ঠিক আছে। তো ওস্তাদ বিসমিল্লাহ খান, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর এখানে দেখো তবলার একজন বিখ্যাত তবলা বাদক হচ্ছেন জাকির হুসেন, একজন বিখ্যাত সেতার বাদক হচ্ছেন, সেতার বাদকটা বহুবার পরীক্ষায় আসে, সেতার বাদক থেকে কয়েকজনের নাম তোমাদের বলে দিচ্ছি। সেতার বাদক হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্করের মেয়ে হচ্ছে পণ্ডিত অনুষ্কা শঙ্কর, পণ্ডিত রবিশঙ্করের মেয়ে হচ্ছে অনুষ্কা শঙ্কর। তারপর হচ্ছে বিলায়েত খান, ইমরাত খান, এগুলো সবই হচ্ছে সেতার বাদক। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 4 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। দ্য গড অফ স্মল থিংস বইটি কে লিখেছিলেন? দ্য গড অফ স্মল থিংস। দেখো আমাদের কোর্সটা সম্পর্কে একবার বলে দিচ্ছি, 1 মিনিট সময় নিচ্ছি, ততক্ষণে তোমরা এই প্রশ্নটা চিন্তা ভাবনা করো। আমাদের কোর্সটা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে 399-এ। আমাদের এসএসসি জিডির কোর্সটা তোমরা নিতে পারবে, যেখানে তোমরা এই কোর্সের মাধ্যমে পাবে জিকে, ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ, রিজনিং হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, ইংলিশ চ্যাপ্টার ওয়াইজ, এই 4টে সাবজেক্ট পাবে। যে কোর্সটা, এই কোর্স অন্য জায়গাতে নিতে হলে যেখানে তোমাকে 1100, 1200 বা 1900, 2000 টাকা পর্যন্ত দিতে হবে, সেটা আমরা সবার কথা মাথায় রেখে 399-এ এখনও কিন্তু দিয়ে চলেছি কোর্সটা। যদি নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গাইডেন্স গুরু অ্যাপটা প্রত্যেকে ইনস্টল করো, সেখান থেকে কোর্সটা তোমরা পারচেজ করতে পারবে। ইনস্টল করার পর নিজের নাম ফোন নম্বর দিয়ে সাইন আপ করে নেবে, তারপর এসএসসি জিডির কোর্সটা পারচেজ করে নেবে, ঠিক আছে। দেখো আর এই কোর্সটা পারচেজ করে নিলে 90 টাকার যে পিডিএফটা আছে সেটা ওখান থেকেই ফ্রিতে পেয়ে যাবে। দ্য গড অফ স্মল থিংস বইটি কে লিখেছেন? কারেক্ট আনসার হবে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় আসামে জন্ম হয়েছিল। এই অরুন্ধতী রায় একজন বিখ্যাত ভারতীয় রাইটার, আসামে জন্মগ্রহণ করেন এবং তিনি এই যে দ্য গড অফ স্মল থিংস এই লেখাটার জন্য 1997 সালে বুকার প্রাইজ পেয়েছিলেন। দেখো এসএসসি এভাবেও প্রশ্নটা দিতে পারে যে অরুন্ধতী রায় কত সালে বুকার প্রাইজ পেয়েছেন, তাহলে সালটা মনে রাখতে হবে 1997, 1997 সালে অরুন্ধতী রায় বুকার প্রাইজটা পেয়েছে। কত সালে? 1997 সালে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন চলে যাবো আমরা, কি আছে দেখো। নিম্নের কে 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কারেক্ট আনসার কি হবে? সাহিত্যে নোবেল পুরস্কার 2023 সালে পেয়েছেন কে? জন ফসে। কি নাম? জন ফসে। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার। তো এবারে যারা নোবেল পুরস্কার পেলেন 6টি সাবজেক্টে, তাদের প্রত্যেকের নাম কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো শিফটে তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে। তো জন ফসে এবারে 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। আর এই যে প্রথমে দেখতে পাচ্ছ অপশন এ তে পিটার হ্যান্ডকে, এই পিটার হ্যান্ডকেও হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2019 সালের জন্য। এই যে অলগা টকারজুক, এই অলগা টকারজুকও 2018 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। চলো 6 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামে 1857 সালের মহাবিদ্রোহের লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন? আচ্ছা এটা সরি, একটু লিখতে ভুল হয়েছে। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী 1857 সালের মহাবিদ্রোহের লখনৌতে নেতৃত্ব? দেখো 1857 সালের যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহ কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্যে হচ্ছে কেউ দিচ্ছেন লখনৌ থেকে নেতৃত্ব, কেউ দিচ্ছেন মিরাট থেকে নেতৃত্ব, কেউ দিচ্ছেন দিল্লি থেকে নেতৃত্ব।
দেখো, দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ আলম। ঠিক আছে, দিল্লিতে কে দিলেন, মন দিয়ে শুনে রাখো প্রত্যেকে। দিল্লিতে কে দিলেন, দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ আলম। মিরাট থেকে কে দিলেন, মিরাট হচ্ছেন মঙ্গল পাণ্ডে। স্বাধীনতা এই যে 1857 সালের মহাবিদ্রোহের প্রথম শহীদ, মিরাট থেকে মঙ্গল পাণ্ডে। তারপর হচ্ছে কানপুর থেকে কে দিলেন, নানা সাহেব। নানা সাহেব কানপুর থেকে। লখনৌ থেকে কে দিলেন, বেগম হজরত মহল। এখানে প্রশ্নটা কি ছিল, লখনৌ। লখনৌ থেকে কে দিলেন, বেগম হজরত মহল। ঠিক আছে, তারপর বিহার থেকে কে নেতৃত্ব দিলেন, কুঁওর সিং বা কুনওয়ার বা কুঁওর সিং দিলেন বিহার থেকে নেতৃত্ব। ঠিক আছে, তো এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো 7 নাম্বার, বন্দিপুর জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান, একটা রয়েছে বন্দিপুর জাতীয় উদ্যান, আর সেটাই হচ্ছে বন্দিপুর টাইগার রিজার্ভ। তো প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে বন্দিপুর টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত বা বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। যাই প্রশ্ন থাক না কেন, উত্তর হবে কর্ণাটকে অবস্থিত বন্দিপুর টাইগার রিজার্ভ বা বন্দিপুর জাতীয় উদ্যান। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নে চলে যাব। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। আমাদের একটু পরেই 7:30 PM তোমাদের জন্য আজ হচ্ছে স্যাটারডে, তোমাদের রিজনিং লাইভ ক্লাস হবে 7:30 PM থেকে। তো অবশ্যই এই ক্লাসটা দেখার পরই ওটা কিন্তু দেখে নিও। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। তো চলো, অংশ বলার আগে তোমাদের কয়েকটা ডিটেলস বলে দিই। ভারতীয় সংবিধানের বর্তমানে মোট ধারা কতগুলো, 448। মোট শিডিউল বা তালিকা কতগুলো, 12টি তালিকা। আর মোট অংশ বা পাঠ হচ্ছে 25টি। এই 25টি পাঠের মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা পাঠ তোমাদের মনে রাখতে হবে। যেমন হচ্ছে ভারতীয় সংবিধানের পার্ট 1। পার্ট 1-এ কি বলা হয়েছে, বিভিন্ন স্টেট, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সম্পর্কে বলা হয়েছে পার্ট 1-তে। পার্ট 2-তে কি বলা আছে, পার্ট 2-তে বলেছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ বা ভারতের নাগরিকত্ব, কারা নাগরিকত্ব পাবে, কি কি ক্রাইটেরিয়া থাকলে ভারতের নাগরিক হওয়া যাবে, এটা হলো পার্ট 2-তে। পার্ট 3-তে কি বলা আছে, পার্ট 3-তে বলা হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক বা ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। এখানে প্রশ্নটা কি ছিল, মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে পার্ট 3-তে, মৌলিক অধিকার সম্পর্কে। আর্টিকেল বা পার্ট 3-র কত নম্বর ধারা, পার্ট 3-র 12 থেকে 35 নম্বর ধারাতে ভারতের মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। দেখো, এখন মৌলিক অধিকার কিন্তু আগে কতগুলো ছিল, প্রথম যখন ভারতের সংবিধান তৈরি হলো তখন কিন্তু 7টা মৌলিক অধিকার, 7টা মৌলিক অধিকার ছিল। তারপর 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটা হচ্ছে আমাদের সম্পত্তির অধিকার, সেই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সেটা বর্তমানে আইনত অধিকার করে দেওয়া হয়েছে। তাহলে বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টি। ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি আছে। টুসু হলো ঝাড়খণ্ডের একটি ফসল উৎসব, এটি কোন মাসের শেষ দিনে পালন করা হয়। টুসু, টুসু হচ্ছে ঝাড়খণ্ডের একটি, ঝাড়খণ্ড কেন, ঝাড়খণ্ড লাগোয়া যেসব জায়গাগুলো আছে, বিহারের কিছু কিছু জেলা, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রাম, 2-একটা জেলা, প্রত্যেকটা এইসব জায়গাতেই টুসু উৎসব পালন করা। আর টুসু উৎসব হচ্ছে একটা ফসল উৎসব, এটা ফসল চাষ করার উৎসব নয়, ফসল কেটে ফসল কেটে ঘরে নিয়ে আসার উৎসব। এটা হচ্ছে টুসু উৎসব। এটা পৌষ মাসের শেষ দিনে পালন করা হয়, পৌষ সংক্রান্তিতে এটা পালন করা হয় টুসু উৎসব। চলো 10 নম্বর, জ্যোতিবা ফুলে কত সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। জ্যোতিবা ফুলে কত সালে সত্যশোধক সমাজ। জ্যোতিবা ফুলে একজন ভারতের সমাজ সংস্কারক ছিলেন। তিনি এই সত্যশোধক সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন ভারতের যে সময় অবহেলিত, পীড়িত, শূদ্র সমাজ,
শূদ্র সমাজকে সেই অত্যাচার নিপীড়ন থেকে বাইরে বের করে আনার জন্য জ্যোতিবা ফুলে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1873 সালে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন এখান থেকে থাকে, যেটা হচ্ছে গুলামগিরি। কি গ্রন্থ? গুলামগিরি গ্রন্থ। গুলামগিরি গ্রন্থটি কে লিখেছেন? গুলামগিরি গ্রন্থ লিখেছেন জ্যোতিরাও ফুলে। নাম হচ্ছে জ্যোতিরাও ফুলে, বা অনেক জায়গাতে পাবে জ্যোতিবা ফুলে। 11 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। প্লাজমা হলো পদার্থের ড্যাশ অবস্থা। প্লাজমা হলো পদার্থের কোন অবস্থা? একটা পদার্থ, যে কোনো পদার্থের 4টি অবস্থা থাকে। ঠিক আছে, যে কোনো পদার্থের মনে রাখবে 4টি অবস্থা থাকে। এক হচ্ছে কঠিন অবস্থা, তারপর হচ্ছে তরল অবস্থা, তারপর হয়ে যাচ্ছে গ্যাসীয় অবস্থা, আরেকটা অবস্থা থাকে সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। যে কোনো পদার্থের প্লাজমা অবস্থাটা হচ্ছে চতুর্থ অবস্থা। প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বর। নিচের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার উল্লেখ করা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার, তাহলে এটা কি হচ্ছে? মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। এক্ষুনি তোমাদের আমি বললাম 12 থেকে 35 এটা মৌলিক অধিকারের আর্টিকেল রয়েছে। মৌলিক অধিকারের যে আর্টিকেলগুলো, পার্ট 3 আর্টিকেলগুলো 12 থেকে 35-এর মধ্যে আছে। তাহলে শোষণের বিরুদ্ধে অধিকারটা এটা কোন আর্টিকেলে আছে? এটা হচ্ছে আর্টিকেল 23 এবং 24, শোষণের বিরুদ্ধে অধিকার, আর্টিকেল 23-24। 13 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। কোন সংস্থা ভারতীয় সীমান্তে রাস্তার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য দায়ী? ভারতের যে সীমান্ত, ধরো ভারতের এদিকে চীন সীমান্ত, পাকিস্তান সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, এইসব সীমান্তে যেসব রাস্তাগুলো তৈরি হচ্ছে বা যেসব রাস্তাগুলো আছে তাদের রক্ষণাবেক্ষণের জন্য কোন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে? কি কারেক্ট আনসার হবে এটা? এটা দেওয়া হয়েছে দায়িত্ব BRO বা বর্ডার রোড অর্গানাইজেশন। ভারত সীমান্তে যত রাস্তাঘাট আছে সেটা নির্মাণ করে কারা? বর্ডার রোড অর্গানাইজেশন এটা নির্মাণ করে থাকে। এই BRO প্রতিষ্ঠা হয়েছিল 1960 সালে, যেটার হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? নিউ দিল্লি শহরে এর হেডকোয়ার্টার অবস্থিত, এবং এর ডিরেক্টর জেনারেল বা বর্তমানে ডিজি হচ্ছেন রঘু শ্রীবাস্তব। ঠিক আছে, হলো বর্ডার রোড অর্গানাইজেশন। 14 নম্বর প্রশ্নে চলে যাব। দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়। দেখো মনে রাখবে, আমাদের দেশের অভ্যন্তরে যত রকমের জিনিস প্রডিউস হচ্ছে, যত রকমের জিনিস প্রোডাকশন হচ্ছে, সেই শুল্কটা, তাদের উপরে যে শুল্ক আরোপ করা হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলা হয় এক্সাইজ ডিউটি। কি ডিউটি বলা হয়? একটু সাউন্ড প্রবলেম হতে পারে, ঠিক আছে, একটু ম্যানেজ করে নাও। এই 2 মিনিট একটু বাইরে গোলমাল হচ্ছে, কিন্তু তোমাদের সাউন্ড সমস্যা হতে পারে, ঠিক আছে, ম্যানেজ করে নাও একটু। দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের ওপর, এটা মানে কি, আমি যে জায়গাটাতে আছি এটা রোড সাইড একেবারে, ঠিক আছে, বাইরে কোনো সময় যদি জ্যাম হয়ে যায়, রাস্তা জ্যাম হলে কিন্তু একটু সমস্যা হয়। তো দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়, সেটাকে বলা হচ্ছে এক্সাইজ ট্যাক্সেস। যেসব জিনিসগুলো আমাদের দেশের মধ্যে তৈরি হচ্ছে তাদের উপর যে ডিউটিসটা লাগছে সেটা হচ্ছে এক্সাইজ ট্যাক্সেস। 15 দেখো, পদ্মাবত মহাকাব্যের রচয়িতাকে? এই পদ্মাবত মহাকাব্যটা কে রচনা করেছিলেন? পদ্মাবত মহাকাব্য কে রচনা করেছিলেন? এটা আমি কমিউনিটি ট্যাবেও প্রশ্নটা করেছিলাম আজ, অনেকেই কিন্তু কারেক্ট আনসার করছে। তো এই পদ্মাবতটা রচনা করেছেন কে? মালিক মোহাম্মদ জয়াসি। মালিক মোহাম্মদ জয়াসি মোগল যুগের একজন সুফি কবি ছিলেন, মালিক মোহাম্মদ জয়াসি। আর পদ্মাবত পোয়েম, এটা হচ্ছে একটা পোয়েম, মহাকাব্য অর্থাৎ হচ্ছে পোয়েম। তো এটা মালিক মোহাম্মদ জয়াসি রচনা করেছেন 1540 সালে। কোন ভাষায়?
অবাধি ভাষায় রচনা করেছেন সুফি কবি মালিক মোহাম্মদ জায়াসি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখব 16 পদ্মা সুব্রমণিয়াম নিম্নের কোন ডান্সের সঙ্গে যুক্ত? পদ্মা সুব্রমণিয়াম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এসএসসিতে অনেকবার এসছে এই প্রশ্নটা। পদ্মা সুব্রমণিয়াম নিম্নের কোন ডান্সের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার কি হবে? পদ্মা সুব্রমণিয়াম হচ্ছে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম নৃত্য। আচ্ছা, ভারতনাট্যম যেমন হচ্ছে একটা ভারতের ধ্রুপদী নৃত্য, তেমনি ভারতের মোট 8টি ধ্রুপদী নৃত্য আছে। ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, ওড়িশি, মণিপুরি, কথাকলি, মোহিনীআট্যম, এরকম করে মোট 8টি ধ্রুপদী নৃত্য রয়েছে ভারতে। তো ভারতনাট্যমের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম তোমাদের বলি যেগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি, সব থেকে বেশিবার প্রশ্নটা আসে ইয়ামিনী বা যামিনী কৃষ্ণমূর্তি, নামটা ভালো করে লিখে রাখো খাতায়। যামিনী কৃষ্ণমূর্তি মোস্ট ইম্পর্টেন্ট নাম বললাম একটা, যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে পদ্মা সুব্রমণিয়াম, শোভনা নারায়ণ, প্রত্যেকটা নামই ইম্পর্টেন্ট। শোভনা নারায়ণ ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে মৃণালিনী সারাভাই, প্রত্যেকটা যতগুলো নাম বলছি সব নামই পরীক্ষায় প্রশ্ন এসছে। মৃণালিনী সারাভাই, মৃণালিনী সারাভাই। তারপরে আরেকটা বিরাট নাম হচ্ছে রুক্মিণী দেবী অরুণালে, রুক্মিণী দেবী অরুণালে, সব থেকে বেশি পরীক্ষায় আসে যতগুলো নাম বললাম সেইগুলো, এগুলো প্রত্যেকে খাতায় লিখে রাখবে, ঠিক আছে। তারপর হচ্ছে বিরজু মহারাজ, মল্লিকা সারাভাই, কালামণ্ডলম, এই প্রত্যেকটা নামই পরীক্ষায় আসে। 17 দেখো মার্বেলের রাসায়নিক নাম কি? মার্বেল, মার্বেল কিন্তু কলিচুন নয়, কলিচুন আলাদা, মার্বেল আলাদা। মার্বেল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, কলিচুন হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটা হচ্ছে মার্বেল। নেক্সট দেখো নিম্নের কোন গ্রহটির একটিও উপগ্রহ নেই? দেখো বৃহস্পতি বা জুপিটার, জুপিটারের আমরা জানি কতগুলো উপগ্রহ আছে, 95টি উপগ্রহ আছে জুপিটার। শনির তো সব থেকে বেশি উপগ্রহ আছে মনে হচ্ছে, শনি হচ্ছে 147টি উপগ্রহ আছে শনির। তার মধ্যে সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। ইউরেনাসেরও উপগ্রহ রয়েছে কয়েকটা, 37টা কটা আছে। তাহলে এখানে শুক্র গ্রহের কিন্তু কোনো রকমের উপগ্রহ নেই। কোন গ্রহের উপগ্রহ নেই? শুক্র গ্রহের উপগ্রহ নেই। 19 দেখো ড্যাশ হলো পর্যায় সারণীর সবচেয়ে ভারী প্রাকৃতিক উপাদান যার পারমাণবিক ওজন 238। সবচেয়ে ভারী প্রাকৃতিক উপাদান হচ্ছে লোহা। তো লোহা দেখি কত ভারী, ঠিক আছে, তার থেকেও বেশি ভারী প্রাকৃতিক উপাদান। অর্থাৎ এত বড় যদি একটা দণ্ড নেওয়া যায়, এই ছোট একটা দণ্ড, তাহলে সেটা মোটামুটি 1 কিলোগ্রামের সমান হয়ে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম 238, যার পারমাণবিক ওজন বা অ্যাটমিক ওয়েট হচ্ছে 238, U238। ইউরেনিয়াম দু রকমের পাওয়া যায়, একটা হচ্ছে U235 আর U238, যার পারমাণবিক ওজন 238, একটা হচ্ছে 235। এই ইউরেনিয়াম 238 এটার পারমাণবিক ওজন বা প্রাকৃতিক পদার্থ যার ওজন সব থেকে বেশি। 20 নাম্বার দেখো লাভলিনা বর্গহাইন কোন খেলার সঙ্গে যুক্ত? লাভলিনা বর্গহাইন কোন খেলার সঙ্গে যুক্ত? লাভলিনা বর্গহাইন এবারের যে 2020 সালের টোকিও অলিম্পিক, সেটা তো 2022-21 সালে আয়োজিত হলো, তো এই টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ মেডাল পেয়েছিলেন লাভলিনা বর্গহাইন। তো তিনি বক্সিং এর সঙ্গে যুক্ত, একজন ভারতীয় মহিলা বক্সার, তিনি তৃতীয় বক্সার হিসেবে তিনি অলিম্পিকে মেডেল পেয়েছেন। লাভলিনা বর্গহাইন বক্সিং এর সঙ্গে যুক্ত। আমাদের 20টি প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে
বেশি করে তো লাইক করা যাবে না, একটাই লাইক করা যাবে, তো একটাই লাইক করো, আর বেশি করে শেয়ারটা করতে হবে, কিন্তু শেয়ার করবে বেশি করে আমার বন্ধুদের সাথে। আর টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করো। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। গাইডেন্স গুরু অ্যাপটা ইনস্টল না করে থাকলে অবশ্যই অ্যাপটা ইনস্টল করো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অ্যাপ ইনস্টল করো না করো প্রত্যেকে প্লিজ একটু আমাদের অ্যাপটা সার্চ করে 5 স্টার রেটিং অবশ্যই দিয়ে দাও, ঠিক আছে? তাহলে সবাই সার্চ করলে সুবিধে হবে। 5 স্টার রেটিং তোমাদের কাছে রিকোয়েস্ট দিয়ে দেবে প্রত্যেকে। থ্যাংক ইউ, ভালো থেকো।